ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমার জন্ম দক্ষিণ বাংলার বাগেরহাটে, ছোট্ট একটা গ্রাম। সেখানে কোনো স্কুল ছিল না, কাঁচা রাস্তা। তবে বাগেরহাট শহর থেকে কাছে। আমার বাবা ছিলেন স্কুলের শিক্ষক। আমার বাবা বাড়িতে গ্রামে একটা স্কুল তৈরি করেন, সেখানে সেই পাঠশালায় আমার লেখাপড়া শুরু। সেখানে আমি ক্লাস 3 পর্যন্ত পড়েছি। আর সেখান থেকে 2.5 মাইল দূরে বাগেরহাট শহর। সেখানে 1940 সালে আমি ক্লাস 4-এ ভর্তি হই। স্কুলের নাম মনোমোহিনী। আমি একটা বইতে লিখেছি স্কুলের নাম মনোমোহিনী, কারণ সেই স্কুলের যত আয়োজন, যত পড়াশোনা, যত শিক্ষকদের যত্ন সব ছিল মনোমোহনকারী। সেই জন্য আমি লিখেছি স্কুলের নাম মনোমোহিনী। ওখানে আমি ওখান থেকেই আমি সেকালের ম্যাট্রিক পাস করি। আমি খুব পড়তে খুব ভালোবাসতাম। যেখানে বই পেতাম পড়ে ফেলতাম। তো স্কুল লাইফ যত বাংলা বই ছিল সব আমি পড়ে ফেললাম। তারপরে পড়ি কি তখন দেখি কি শেক্সপিয়ারের সমস্ত বই ল্যাম্পস আমার জন্যই যেন সহজ ইংরেজিতে লিখেছেন। আমি ল্যাম্পসের ইজি রিডিং এর সমস্ত বইগুলো পড়ে ফেললাম। আমার দুলাভাই ছিলেন ফকির জনাব আলী, আজাদ পত্রিকার নিউজ এডিটর হয়ে মারা গেছেন। তো উনি আমাকে অনেক কবিতা শেখাতেন, বাংলা, ইংরেজি, সংস্কৃত। সেই সমস্ত এখন আমার মনে আছে। কিন্তু একটা মনে আছে, নলিনী দলবরগত তরলাম তদ্বত জীবনম মতে সকলম নকুরু ধনজন যৌবন হরতি নিমেষাৎ কাল সর্বম। সেই 2 বছর 3 বছর বয়সের পাশে এখনো মনে আছে। তো এরকম পড়াশোনার মধ্য দিয়ে আর যে করছিলাম স্কুলে আনন্দ উৎসব হতো, কবিতা আবৃত্তি হতো, গান নাটক হতো, সমস্ততে অংশগ্রহণ করেছি। আর অংশগ্রহণ করলেও সেই সমস্ত নাটক এখনো মুখস্থ থেকে 1947 সালে এখনকার এসএসসি পাশ করলাম। কলকাতা ইউনিভার্সিটির শেষ ব্যাচ আমরা। তারপর হলো বাগেরহাট প্রফুল্লচন্দ্র কলেজে, পিসি কলেজ, ওখানে ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম। এদের কলেজে পড়বো না বলে অনেক কান্নাকাটি করলাম, কিন্তু তারপরে শেষ পর্যন্ত ওখানে ভর্তি হলাম। ভর্তি হয়ে ওই ছেলেদের কলেজ কি মেয়েদের কলেজ সব ভুলে গেলাম। আমাদের প্রফুল্লচন্দ্র কলেজে বাগেরহাটে অনেক ভালো ভালো টিচার রয়ে গেছেন এবং অন্য জায়গা থেকে চলে এসেছেন। মিকাইল কলেজ থেকে কালিদাস মুখোপাধ্যায় বলে টিচার গিয়েছিলেন। বাংলা পড়াতেন অদ্ভুত সুন্দর, এবং বাংলা ছাড়াও তিনি ছিলেন বামপন্থী বিপ্লবীদের লেখা আমাদের পড়াতেন, তাদের জীবনী শোনাতেন। পাঠ্য বইয়ের বাইরে দূরে নিয়ে যেতেন। আবার পাঠ্যপুথি অত্যন্ত যত্ন সহকারে পড়াতেন। আর প্রথম তিনি একেবারে ক্লাস 5 থেকেই আমি কংগ্রেস আন্দোলনের সঙ্গে শিশুদের যোগদান করি। সমস্ত মিটিং মিছিলে আমাদেরকে ডাকা হতো, সেখানে যেতাম। এবং তারপরে আস্তে আস্তে নেতাজি সুভাষ বোসের অনুপ্রাণিত হই। তার টিচার উনি ছিলেন সুভাষের ভক্ত। উনি আস্তে আস্তে বলতেন, তোমরা মিসগাইড হচ্ছ, তোমরা মিসগাইডেড হচ্ছ। সেই কথাগুলো এখনো মনের মধ্যে আসে যে এখনকার ছেলে মেয়েরা কিভাবে মিস হচ্ছে। এখন তো তাদের সামনে কিছু নেই, শুধু যে পাওনা সেই দিকেই তারা ঝোঁকে। তো যাই হোক, ওই নগেনবাবু সুভাষচন্দ্রের লেখা এবং জীবন কাহিনী এই সমস্ত শোনাতেন। একদিকে লেখাপড়া শেখা আর একদিকে বিপ্লবী শিক্ষা পাশাপাশি চলেছে। তারপরে যখন 47 সালে দেশ স্বাধীন হলো, কোন যেহেতু কংগ্রেস আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, কারণে হোক বা অন্য কারণে হোক, মুসলিম লীগের সমর্থন কোনোদিন করিনি। এবং মুসলিম লীগের সমর্থন করিনি বলে আমার যারা বন্ধু, যারা আমাকে চাঁদা নিয়ে মুসলিম লীগের সদরে ছিলেন, তারা আমার চাল চলন দেখে এবং কংগ্রেসদের সঙ্গে মেলামেশা দেখে চারানা পয়সা ফেরত দিয়ে আমাকে মুসলিম লীগের নাম কেটে দেয়। 47 সালে তো দেশ স্বাধীন হলো। 48-এ পশ্চিমা প্রভুদের স্বরূপ উদ্ঘাটিত হতে লাগলো। বাংলাদেশ একটা করদ রাজ্যে পরিণত করতে এলেন এবং সেইভাবে অর্থনৈতিক শোষণ চালাতে লাগলেন। এবং যারা তার প্রতিবাদ করতে লাগলো তাদেরকে
গ্রেপ্তার করা, তাদেরকে অত্যাচার, তাদেরকে জেলে পাঠানো, এরই ফলশ্রুত কমিউনিস্টদের বরিশাল খাপড়া, রাজশাহী খাপড়া ওয়ার্ডগুলি চলল। দেশ স্বাধীন হওয়ার আগের থেকেই চিন্তার ভাবনায় ছিল, সেটাও প্রকট ধারণ করেছে। এবং সবার পাকিস্তান অ্যাসেম্বলিতে যখন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার হলো, তখন ধীরেন দত্ত বাবু সেটাকে আপত্তি করলেন, কিন্তু বাঙালিরাও মন্ত্রী ছিলেন এবং সংসদ সদস্য ছিলেন, তারা তাকে সে কথা মানল না, বরং তাকে অবজ্ঞাই করলো বলতে গেলে। তো ওদিকে ওরকম চলছে। 48-এ তো নেশা এসে বললেন উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ ইস্ট পাকিস্তান, তখন ছাত্ররা প্রতিবাদ করলো এবং তারপরের থেকেই তারা সেই শোষণের কথা তো আমরা জানি, অর্থ শোষণ এবং সমস্ত যে দায়িত্ব কর্তব্য বড় পদে, সামরিক পদে কিংবা সিভিল কোন পদে বাংলাদেশ এই ইস্ট পাকিস্তান কেউই থাকতো না, বরং এদেশে সিএসপি যারা তাদেরকে নিয়ে উদ্দেশ্য করে দূর প্রান্তে দুর্দম প্রদেশে রাখতো, আর ওরা এসে এখানে আমাদের ভালো ভালো জায়গা করে সেখানে রাজত্ব করতো। এবং সেখানে রাজধানী তৈরি হচ্ছে, এদিকের কথা কোনো ভুল প্রতিবাদ করে যাচ্ছেন মৌলানা ভাসানী। তখন মৌলানা ভাসানী আমাদের খুব কাছের মানুষ। ইন্টারমিডিয়েট পাশ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলসফিতে ভর্তি হলাম, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজি পড়বো বলে আন্দোলন তো চলছে, তার মধ্যে ঢুকে পড়েছি। ইংলিশে আমার সঙ্গে পড়তেন আব্দুর রাজ্জাক, ওই আমাকে প্রথমে বলেছিল যে আমরা হুইসপারিং ক্যাম্পেইন করি, সব ছাত্রদের মধ্যে প্রচার করি এবং তাদেরকে উদ্বুদ্ধ করি। আর এমনি ছাত্ররা তো একেবারে সেই সুকান্তের ভাষায় বলতে গেলে যে জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি, আমি এসেই দেখি তারা একেবারে প্রচন্ড রকমের ক্ষুব্ধ, যে কিছুতেই হতে পারে না, রাষ্ট্রভাষা বাংলা যাই যাই। তো তারপরে তো রেগুলার আলোচনা সভা, গোপন সভা, মিটিং, মিছিল, ধর্মঘট, আর হলো স্কুলগুলোতে গিয়ে ছাত্রীদের অনুপ্রাণিত করা এবং যেদিন ধর্মঘট সেটা তারা যাতে পালন করে সেটা করা, তাদের নিয়ে মিছিলে আসা, এই সমস্ত করতে লাগলাম। আবার দাদাদের সঙ্গে গোপন বৈঠক, জানুয়ারি চলে গেল, ফেব্রুয়ারি এলো, ফেব্রুয়ারি তো আরো উত্তাল হয়ে উঠলো। কয়েকটা দিবস ঘোষণা করা হলো, প্রতিক্রিয়া হলো এটা কখনোই হতে পারে না, দুই পাকিস্তান মিলিয়ে যত জনসংখ্যা তার বেশি হলো পূর্ব পাকিস্তানে, কাজে এতগুলো লোকের যে ভাষা, এই ভাষাকে সংবিধান থেকে, রাষ্ট্রভাষার থেকে বাদ দেয়া কিছুতেই যায় না এবং এটা আমরা কিছুতেই হতে দেব না। মানে জীবন পণ করে আমরা লড়াই করে যাব, এটা কোনো ক্রমেই সম্ভব না। সাধারণ মানুষ এসবের তো খোঁজ রাখে না, কিন্তু আমরা ছাত্র, আমরা জানি যে এর ফল পরিণতি কি হবে, উন্নয়ন চিরকালের জন্য ব্যাহত হয়ে যাবে। সেই জন্য এই দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা তখন মানে একেবারে মরিয়া হয়ে লাগলাম যে যেমন করে হোক এটার করতেই হবে। এবং সেই জন্য ছাত্র রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, কমিউনিস্ট পার্টি এবং সব যারা গভীরভাবে যুক্ত তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেলাম এবং